সরকার বিরোধী এবং দেশ বিরোধী বক্তব্য দিয়ে কুষ্টিয়া সদর আসন থেকে গ্রেপ্তার হলেন জামাতের এমপি আমির হামজা। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন। আমি তো বলেছি এখানকার সরকারি আমি 5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। লাগামহীন মন্তব্য করে দলকে বিপদে যে কয়জন ফেলেছেন তাদের মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছেন জামাতের এমপি আমির হামজা। কুষ্টিয়ায় একটা ঘটনা ঘটেছে যে কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামের এমপি আমির হামজার গাড়িতে হামলা। জামাত শিবির বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করে দিবেন। আমির হামজা সাহেবকে আপনারা কিছু মুনাফেক বলে বলাইতেছেন। আমির হামজারে কেন জামাতে ইসলাম ওইখানে নমিনেশন দিল? উনি তো কি কইরা বেড়ায়, কি উল্টা পাল্টা কথা বইলা বেড়ায়, রাশমিকা মান্দাকে নিয়ে কথা বইলা বেড়ায়। দেশ বিরোধী সরকার বিরোধী বক্তব্য দেওয়ার কারণে অবশেষে আমির হামজা কঠিনভাবে ফেঁসে গেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তিনি গ্রেপ্তার হয়েছেন। দর্শক, তার বিরুদ্ধে সেখানকার স্থানীয় লোকজন আন্দোলন চালাচ্ছে যেন তার এমপির পদ বরখাস্ত করা হয়। দর্শক শ্রোতা, আমির হামজা সরকার বিরোধী বক্তব্য করেছে এবং প্রধানমন্ত্রী বিরোধী বক্তব্য করেছে। দর্শক, তিনি বলেছেন যে এই কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী আমি নিজেই, মানে সেখানে প্রধানমন্ত্রীর কোনো তোয়াক্কা নাই। তিনি ওখানে এমপি নির্বাচিত হয়ে সেখানকার আসনটা বাংলাদেশ থেকে তিনি আলাদা করে নিচ্ছে, মানে সেখানকার প্রধানমন্ত্রী তিনি নিজেই, মানে বাংলাদেশের সাথে তার কোনো অংশ নাই। দর্শক, তিনি এমনটাই বোঝাতে চেয়েছেন। সেই সাথে তিনি আরো বিভিন্ন কথাবার্তা বলেছেন, মানে এমন এমন কথাবার্তা যা সরকারের বিরুদ্ধে পুরো আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার হয়েছে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন যে সেখানে আমির হামজার উপর কারা হামলা করেছিল এবং কি কারণে হামলা করেছিল, হামলার মূল রহস্যটা কি। দর্শক, একটা রাজনৈতিকবিদ বিশ্লেষিত আলোচনা করেছে। তিনি বলতেছেন যে সেখানকার জনগণ বুঝতে পেরেছে যে আমরা কাকে নির্বাচিত করেছি, কারণ সেখানকার জনগণ বুঝতে পেরেছে আমরা ভুল করেছি, আমির হামজাকে আমরা চাই না। দর্শক, বিস্তারিত ভিডিওতে দেখলে বিস্তারিত বুঝতে পারবেন তারেক রহমানকে নিয়ে, সরকারকে নিয়ে কি কি বিরোধী মন্তব্য করেছিল। তো দর্শক, বেশি কথা বাড়াবো না, সরাসরি ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাকে যারা রাজাকার বলে এরা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। 24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণ অধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। বাংলাদেশের এই সন্ত্রাসী দল এইটা এখন আর গণ অধিকার পরিষদ নেই, এটা গণ অধিকৃত পরিষদে পরিণত হয়ে গেছে। আমি আপনাদের ভোটে নির্বাচিত রানী একজন জনপ্রতিনিধি, আমার সামনে পুলিশের গাড়ি, পেছনে পুলিশের গাড়ি, এরপরও যদি তারা আমার গাড়িতে হামলা করার, আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করার সাহস পায়, আমি বলবো এদেরকে সন্ত্রাসী বলতে আর কোনো বাধা নেই। সুতরাং কোন সন্ত্রাসের জায়গা আমার এই কুষ্টিয়াতে হবে না। আমরা যতদিন আছি, বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তাওহীদি জনতা এই কুষ্টিয়াতে যতদিন আছে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চলতে দেব না ইনশাআল্লাহ। প্রশাসনকে আমরা আহ্বান জানাই, কোন দলের লেজর ভিত্তি করা যাবে না, সে ফেল হোক। আপনারা সরকারি লোক, সরকারের দায়িত্ব পালন করবেন। এই কুষ্টিয়ার ডিসি, এসপি, ওসি, টিওনো যারা সরকারি ভাবে দায়িত্বে আছেন, জনগণের জন্য যদি কাজ করেন এই কুষ্টিয়াতে থাকবেন, জনগণের জন্য কাজ না করলে আপনাদেরকে আমরা বিদায় দিতে বাধ্য হব। প্রান্তীয় কুষ্টিয়াবাসী, আমরা যারা এই দেশে দিন কায়েমের স্বপ্ন দেখি, আল্লাহর কসম এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, আমাদের আল্লাহর নামে শপথ নিয়ে বাড়ি থেকে প্রতিদিন বের হওয়া লাগে। সুতরাং আমরা যেহেতু বের হয়েছি, সন্ত্রাসী সামনে যেই হোক
বিশেষ করে গণ অধিকার পরিষদের নাম নিয়ে এখানে আব্দুল খালেক, তৌকির এবং নাম না জানা আরো কিছু মানুষের ভিডিও ফুটেজ যেগুলো আছে আমরা লাগামহীন মন্তব্য করে দলকে বিপদে যে কয়জন ফেলেছেন, লাগামহীন কর্মকাণ্ড করে দলকে বিপদের মধ্যে ফেলেছেন অলসো যে কয়জন, তাদের মধ্যে অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছেন জামাতের এমপি আমির হামজা। একের পর এক লাগামহীন বক্তব্য তিনি দিয়ে চলেছেন। দল থেকে বলা হচ্ছে তাকে একাধিকবার সাবধান করা হয়েছে, কিন্তু কোনো কিছুই যেন তাকে থামাতে পারছে না। ওয়াজে যখন স্বাধীন ছিলেন তিনি, তখন ওয়াজের নামে যে সকল কর্মকাণ্ড, যে সকল কথাবার্তা বলেছেন, এমনকি পবিত্র কোরআনের ভুল পর্যন্ত ধরতে পেরেছেন, সেরকম বক্তব্য দিয়েও ধর্ম অবমাননার রোষানলে তাকে পড়তে হয়নি। সেই আমির হামজা এবার নিজেকে কুষ্টিয়ার স্বঘোষিত প্রধানমন্ত্রী বললেন, নিজেকে ঘোষণা করলেন তিনি কুষ্টিয়ার প্রধানমন্ত্রী। মানে কুষ্টিয়াতে প্রধানমন্ত্রীর আর কোনো কর্তৃত্ব নেই, ওটা একটা স্বাধীন একটা রাষ্ট্র হয়ে গেছে, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি এখন। এই যে লাগামহীন বক্তব্য, এই লাগামহীন বক্তব্য যে তার দলকে, তাকে বিপদে ফেলছে, এবং কুষ্টিয়ার মানুষ অলরেডি বুঝতে শুরু করেছে যে কাকে তারা এমপি বানিয়েছে। সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া যেভাবে পরিচিত, সেই সাংস্কৃতিক রাজধানীতে বিএনপির রাজনীতির অন্তর্দ্বন্দ্বের কারণে যেভাবে তিনি এমপি হয়ে গেছেন, এখন বোধহয় কুষ্টিয়ার মানুষ, বিশেষ করে সদর আসনের মানুষ, যে সদর আসনটা মূলত লালনের দেশ হিসেবে, রবীন্দ্রনাথের দেশ হিসেবে পরিচিত, যদিও লালন রবীন্দ্রনাথ লালন অন্তত কুষ্টিয়াতে সদরের মধ্যে বলা যায় হয়তো কিছুটা, কিন্তু রবীন্দ্রনাথ একেবারেই বাইরে অবস্থান করছেন। লালনের আখড়াও মানে যদি আমি ম্যাপের হিসাবে বলি, সেটাও মানে কুষ্টিয়া সদরের মধ্যে না, কুমারখালীর মধ্যে পড়েছে। সেই ব্যাপারগুলো আছে, কিন্তু কুষ্টিয়া বলতেই তো আসলে লালন, রবীন্দ্রনাথ, মীর মোশাররফ তাদেরকেই বোঝায়। এই অঞ্চলে আমির হামজা এমপি হওয়ার পরে লাগামহীন ব্যাপার তো আমরা দেখেছি। এবার আমরা দেখলাম যে নিজেই নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন যেদিন, সেদিনই তিনি আক্রান্ত হলেন, তার উপরে আক্রমণ করা হলো এবং তার গাড়ি ভাঙচুর করা হলো, তিনি নিজে আহত হলেন, তার দলের নেতাকর্মীরা আহত হলো, সব মিলিয়ে একটা তেলেসমাদিক কাজ কারবার হলো। কিন্তু সেটা ক্ষমতাসীন দল বিএনপির সাথে না, ক্ষমতাসীন দলের জোট সঙ্গী গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের দলের সাথে। কেন এটা হলো? এই ঘটনার কথা যখন বলছি, তখন বিএনপির সরকার দলীয় একজন এমপি, সিরাজগঞ্জের এমপি, তিনিও আক্রমণের শিকার হয়েছেন, তার উপরেও আক্রমণ করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে। আদতে হচ্ছেটাকে চলুন একটু ব্যাপারটা জেনে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কুষ্টিয়াতে আমির হামজা নিজেই নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, বলেছেন যে কুষ্টিয়া সদরে এখন থেকে আমিই প্রধানমন্ত্রী। মানে হাস্যকর কথা বলারও তো একটা লিমিট থাকতে পারে। সেই দিনই তিনি হলেন আক্রান্ত। প্রথম আলো শিরোনামটা দেখে নিন, কুষ্টিয়ায় আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর, এবং বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদ এই মানে কাজটা করেছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে, কিন্তু গণ অধিকার পরিষদ বলছে তারা তাদের মানে মিছিল নিয়ে অগ্রসর হওয়ার পথে জামাতের কর্মীরা তাদের উপরে হামলা করেছে, তারপরে মারামারি হয়। কি বলছে প্রথম আলো একটু ঢুকি ভেতরে। গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে গতকালকে সন্ধ্যার পরে। এই ঘটনাটা ঘটে 6 রাস্তার মোড়ে। এই হামলার পর গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ করেছে কুষ্টিয়া জেলা জামাতের আমির। তিনি প্রথম আলোকে বলেছেন গণ অধিকার পরিষদের লোকজন আক্রমণ করেছে, তাদের সঙ্গে বিএনপি ছাত্র দল ছিল। গণ অধিকার পরিষদ বলেছে যে এটা জামাত আক্রমণ করেছে, এবং দুই পক্ষের বেশ ভালো সংঘর্ষ হয়েছে। জামাতের আমিরকে একটা জায়গায় সেফগার্ড দেওয়া হয়েছে, সেখানে দলীয় নেতাকর্মীরা পাহারা দিচ্ছে। সেখান থেকে 50-60 জনের মতো জামাতের নেতাকর্মী, তারা দেশীয় মানে লাঠি সোটা অস্ত্র নিয়ে গণ অধিকার পরিষদের উপরে হামলা চালানোর চেষ্টা করেছে, এবং সেটা হামলা চালিয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। গণ অধিকার পরিষদের নেতা বলেছেন যে জাকির হোসেন, জেলা সদস্য সচিব কুষ্টিয়া জেলা বিএনপি, তিনিও বলছেন যে সম্প্রতি আমির হামজা গণ অধিকার ও আমাদের নিয়ে বেশ কিছু আপত্তিকর কথা বলেছে, এজন্য গণ অধিকার 6 রাস্তার মোড়ে সমাবেশ করছিল। জামাত যে অভিযোগ করছে তা একেবারেই ভিত্তিহীন, গণ অধিকারের বিষয়টি আমাদের উপরে চাপাচ্ছে। অর্থাৎ গণ অধিকার পরিষদ সম্পর্কে বাজে মন্তব্য সম্প্রতি করে যাচ্ছিলেন আমির হামজা, সেই কারণে গণ অধিকারের নেতাকর্মীরা খেপেছে, এবং তারপরে এই ঘটনা ঘটেছে। তার গাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি। তার মানে এই তার লাগামহীন বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য, সেই বক্তব্য তাকেও যে শঙ্কার মধ্যে ফেলছে, সেই বাস্তবতা আমরা দেখলাম। এই বাস্তবতা যখন আমরা দেখলাম, তখন একই দিনে আরেকজন এমপি, মানে একই দিনে 2 জন এমপির মানে আক্রান্ত হওয়ার ঘটনা দেখলাম। আরেকজন দেখলাম সিরাজগঞ্জে। এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে রায়গঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলা। সিরাজগঞ্জের রায়গঞ্জে শনিবার বিকেলে বিএনপির সংসদ সদস্য আইনুল হকের গাড়িতে হামলা হয়েছে। তিনি উপজেলার ধনগড়া বাজারে একটি সভায় অংশ নিয়ে ফেরার পথে এই ঘটনা ঘটেছে। হামলায় সংসদ সদস্যের গাড়ির পেছনে গ্লাস ভেঙে গেছে, এবং সংসদ সদস্য থাকা অবস্থায় গাড়ির মধ্যে থেকে তার একজন নেতা ফেসবুকে লাইভ করেছেন, সেই দৃশ্য আমরা দেখেছি। সিরাজগঞ্জ জেলা বিএনপি এই ঘটনার জন্য জামাতকে দায়ী করেছে।
এবং এনসিপিকে দায়ী করেছে। তারা বলছে যে জামাত এবং এনসিপি মানে যৌথভাবে এই কাজ করেছে এবং জামাত এনসিপির বিরুদ্ধে তারা ব্যাপক শোডাউন করার প্রস্তুতি নিচ্ছে, এরকম ঘটনা দেখছি। সরকার দলীয় একজন এমপির এই আক্রান্ত হওয়া কিন্তু ভালো সিম্বল না। রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠার এটা একটা সিম্বলিক ব্যাপার হতে পারে। মানে সিরাজগঞ্জে জামাত এবং এনসিপি এতটাই শক্তিশালী হয়ে গেল যে বিএনপির মানে ক্ষমতাসীন দলের এমপির উপরে হামলা করে বসলো। কুষ্টিয়াতে আমির হামজার উপরে সরকারি দলের সহযোগিতায় গণ অধিকার পরিষদ এটা করতেই পারে, কিন্তু গণ অধিকার পরিষদ যদি করেও থাকে তবুও তো তার কারণ রয়েছে। আপনি লাগামহীন বক্তব্য দিয়ে যাবেন আর আপনার মানে আপনাকে একটু মানে আদর আপ্যায়ন মানে করবে না, এটা তো বাংলাদেশের রাজনীতিতে এটা মানে কোনো মানে কি বলবো ভাবাই যায় না। বাংলাদেশের রাজনীতি এতটাই অস্থির এবং বাংলাদেশের রাজনীতি প্রতিশোধের ব্যাপারটা এতটাই শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছে যে এই ঘটনা যে ঘটবে এটাই বাস্তবতা, এবং এই ঘটনা না ঘটানোর জন্য কোনো রাজনৈতিক দলের কোনো উদ্যোগ আমরা এখন পর্যন্ত দেখিনি। সুতরাং আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোকে আরো বেশি মানে কি বলবো যে সচেতন হতে হবে। লাগামহীন কথাবার্তা যে সকল নেতারা বলছেন, এমপিরা বলছেন, তাদেরকে তাদের লাগাম টেনে ধরতে হবে। এমনি জামাত প্রচন্ড খারাপ অবস্থায় রয়েছে রাজনৈতিকভাবে, তার উপরে এই ঘটনাগুলো কিন্তু তাদের রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া। কুষ্টিয়ায় একটা ঘটনা ঘটেছে যে কুষ্টিয়া ৩ সদর আসনে জামাত ইসলামের এমপি আমির হামজার গাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটছে। শনিবার সন্ধ্যা 6:45টার দিকে শহরের থানাপাড়া জামে মসজিদের সামনে ৬ রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। এই হামলার জন্য গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের অভিযুক্ত করেছেন কুষ্টিয়া জেলা জামাতের আমির খন্দকার AKM আলী মহসিন। আজকে দেখলাম মিয়া গোলাম পরোয়ারও মানে নিন্দা জানিয়েছেন এবং হামলাকারীদের গ্রেপ্তার দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গণ অধিকার পরিষদের লোকজন আক্রমণ করেছে, তাদের সঙ্গে বিএনপির ছাত্র দল যোগ দিয়েছে। এমপি সাহেব বাইরে থেকে আসছিলেন, ওরা ইট পাটকেল মেরে গাড়ির পেছনের কাজ ভেঙেছে। আমাদের লোকজন প্রতিহত করতে গেলে মারামারি হয়েছে, আমরা এই ব্যাপারে কেস করব। হামলায় আমির হামজা আঘাত পেয়েছেন কিনা এমন প্রশ্নে বলেন, আঘাতপ্রাপ্ত হননি, এমপি সাহেব ওনার বাসায় আছেন, আমাদের লোকজন প্রোটেকশন দিচ্ছে। কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার বলছেন, সম্প্রতি আমির হামজা গণ অধিকার এবং আমাদের নিয়ে কিছু আপত্তিকর কথা বলেছেন, এই জন্য গণ অধিকার ৬ রাস্তার মোড়ে সমাবেশ করছিল। আমার যে অভিযোগ করেছে তা একেবারে ভিত্তিহীন, গণ অধিকারের বিষয়টা আমাদের উপর চাপাচ্ছে। পরিস্থিতিটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমির হামজার ব্যাপারে আমি বললাম যে জামাতের সবচেয়ে ওয়ার্স্ট মানে একটা নির্বাচন হচ্ছে আমির হামজা, তাকে এমপি করে এই ধরনের ওয়াজ মাহফিল উল্টাপাল্টা কথাবার্তা বলে, লোক হাসানো কথাবার্তা বলে, এক ধরনের মস্কারা করে। এই লোকরে মানে একেবারে পার্লামেন্টে নিয়ে আসাটা এটা পার্লামেন্টের জন্য অমর্যাদাকর এবং জামাতের নীতি আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ না। কেন তাকে করলো বুঝলাম না। যাই হোক, সেটা তো তাদের বিষয়। বিষয়টা হলো যে তাই বলে আমির হামজার উপর হামলা হবে। যদি আমির হামজা গণ অধিকার পরিষদ বিএনপি সম্পর্কে কোনো সমালোচনা করে, তো সমালোচনার জবাব তো সমালোচনা দিয়েই দিতে হবে। হামলা কেন, গায়ে হাত তোলা কেন, এই প্রবণতা তো বিপজ্জনক। গণতন্ত্রে হচ্ছে সমালোচনা হবে, আত্মসমালোচনা হবে, এক পক্ষ আর এক পক্ষকে সমালোচনা করবে। সেই ভাষা অশালীন হবে না, কিন্তু কঠিন কঠোর হইতে অসুবিধা নেই। যে কোনোভাবেই যদি এই চর্চাটা না থাকে এবং যদি প্রতিবাদ যদি করে কেউ, সমালোচনা করে, তার উত্তর যদি হয় মানে হামলা ভাঙচুর, তাহলে তো দেশে আর গণতন্ত্র বলে কিছু থাকবে না। এবং এটা আরো মারাত্মক ভয়াল আকার ধারণ করে সারা দেশে। যেখানেই সমালোচনা হবে সেখানেই আঘাত হবে। এটা কেন? এই চর্চাটা খুবই নিন্দনীয় ঘটনা। একটা তদন্ত করে যারাই দায়ী তাদেরকে শাস্তি দিতে হবে, এটা হলো আমার দাবি। কিন্তু আমি আবারও বলি, আমির হামজার বক্তব্য, তার কথাবার্তা, এগুলি আমার পছন্দ না, কিন্তু কোনোভাবেই সেটা তার উপরে শারীরিকভাবে, তার গাড়ির উপরে, তার সম্পত্তির উপরে হামলার মধ্য দিয়ে এটার জবাব দেওয়া যাবে না। এটা হচ্ছে ক্ষমতার বহিঃপ্রকাশ। আজকে গণ অধিকার পরিষদ ক্ষমতাসীনদের সঙ্গে আছে বলে সেই ক্ষমতার চর্চা করবে, এটা একেবারেই অনুচিত। এটা গণ অধিকার পরিষদেরও উচিত যে আভ্যন্তরীণভাবে এটার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।
প্রিয় দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে যে আলোচনা শুনলেন, রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো, প্রিয় দর্শক মণ্ডলী, সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে? প্রিয় দর্শক, আপনাদের কি মনে হলো রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনা শুনে? আমির হামজা কি এটা বলতে পারেন? এটা বলার কি তার কোনো এখতিয়ার আছে যে আমি প্রধানমন্ত্রী, এই আসনের আমি প্রধানমন্ত্রী, আমার উপরে কেউ নাই? তিনি কি বাংলাদেশ থেকে কুষ্টিয়া সদর আসনকে আলাদা করে নিয়েছে? এটা বলা কি তার ঠিক হয়েছিল কিনা? দর্শক, আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ধন্যবাদ।